আজকে কি কাজ করব সেটা গতকালই পরিকল্পনা করে রেখে দিই। এভাবে আমার কাজকর্মগুলো চলে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে শুভ সকাল জানাচ্ছি নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য। আশা রাখছি কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে প্রান্ত থেকে নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখছেন, আল্লাহর অশেষ রহমতে সবাই বেশ ভালো আছেন। আমি বিথি, আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি পরিবার পরিজন নিয়ে। মাছগুলোকে ঘুম থেকে উঠে আগে খাবারটা দিয়ে দেই, কারণ বেসিনের সামনে গেলে না মাছগুলো আমাকে দেখলে কেমন যেন একদম পাগলের মতো হয়ে যায়। সবগুলো মাছ একসাথে এসে জড়ো হয়ে থাকে। তো হয়তোবা সেই রাতে খায়, আবার সকালে খাবারটা একটু দিতে আর কি দেরি হয়ে গেলে তখন আর কি ছটপট শুরু করে দেয়। তো যাই হোক, মাছগুলোকে আগে ঘুম থেকে উঠে আগে সর্বপ্রথম আমি খেতে দিয়ে দিই। আর এখানে গতকাল এই গাজরগুলো আর পেঁয়াজের কলিগুলো আমি ধুয়ে দিয়েছিলাম। তো এগুলো আমি ধুয়ে খুব সুন্দর করে যে টাওয়ালে বিছিয়ে দিয়েছিলাম। তো পানিগুলো শুকিয়ে গেলে তারপরে এগুলো আর কি আমি ফ্রোজেন করব। তো ওইভাবে অতিরিক্ত সবজি এনে একসাথে অনেক কিছু এনে যে ফ্রোজেন করব সেই সময়টা আর হয়ে উঠছে না। তো ভাবলাম যে যখন যতটুকু পারি অল্প অল্প করে এনে তারপরে ফ্রোজেন করি। যদিও ফ্রোজেন জিনিস ওরকম কিন্তু আমার একটা খাওয়া হয় না, তবে ভাবতেছি যে অল্প পরিমাণেই শীতের সবজিগুলো ফ্রোজেন করব। তো এখানে আমি অফ ক্যামেরাতে পেঁয়াজ, গাজর আর কিছু পেঁয়াজের কুলি, আলু আর কি কুটে নিয়েছি। তো এগুলো দিয়ে সবজি ভাজি করব। আর দেখলাম যে আজকে আবার বাসায় গ্যাস নেই। তো এই যে আটার পানিটা বসিয়ে দিলাম। আর সবসময় কিন্তু আটা কাই করার সময় আমি এভাবে একটু তেল দিয়ে দিই, তারপরে আমি আটাটা আর কি কাই করি। এতে করে কিন্তু রুটিগুলো একদম অনেক সফট হয়। তো যাই হোক, এই যে আটাটা দিয়ে দিচ্ছি। আর আটা কাই করা হয়ে গেলে তারপর আর কি আমি ভাজিটা করব। তার সাথে চাও বানাবো। আর সকাল সকাল দেখা যায় 1 কাপ চা না খেলে তো কোনো কাজে কিন্তু ওইরকম কোনো এনার্জি পাই না। আর একটা জিনিস কি, আমি আগামীকাল কি কাজ করব সেটা কিন্তু আজকের দিনে আমি ঠিক করে রাখি যে আগামীকাল বাড়তি কি কাজ আমি করতে পারি। তো সবজিগুলো কিন্তু অনেকটা কালারফুল। তো গরম আসলে কিন্তু এই ধরনের সবজিগুলোর দাম অনেকটা বেড়ে যাবে। তখন তো ফুলকপি পাওয়া গেলেও অনেক দাম থাকবে, বা গাজর এগুলোর কিন্তু দাম অনেক থাকবে। তো অল্প অল্প করে এনে রাখছি। দেখা যায় মাঝে মাঝে এই সবজিগুলো দিয়ে ভাজি বা একটু লাবড়া টাইপের তরকারি রান্না করে দিলে সেটা কিন্তু খেতেও ভালো লাগবে। আর মাঝে মাঝে তো এই গাজরটা বেশি পরিমাণে লাগে। পেঁয়াজের কলি দেখা যায় যে কোনো নাস্তার আইটেম তৈরি করতে গেলে এগুলো কিন্তু খুব সহজেই দেয়া যায়। তো এখানে আমি এই যে চাটা বানিয়ে নিলাম, আর এরপর আর কি ভাজিটা বসিয়ে দিব। তো আজকে কিন্তু সকালে সবজি ভাজি করে সকালে নাস্তা করব, তারপরে দুপুরে রান্নাটা তাড়াতাড়ি শেষ করব। আর কিছু সবজি আরও বেশি পরিমাণে এনে রেখেছি, ওগুলো কাটাকাটি করতে হবে। তো যাই হোক, এই তো এখন আমি আটার গোলাগুলো রেডি করে নিচ্ছি। আর আমার সকল প্রিয় আপু ভাই আঙ্কেল আন্টিদেরকে রিকোয়েস্ট করব, যারা ভিডিওটি ক্লিক করেছেন এখনও পর্যন্ত একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা নতুন আজই আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন, যদি ভিডিওর কোথাও কোনো অংশ আপনাদের কাছে এতটুকু ভালো লেগে যায়, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। ইদানিং কেন যেন ঘুমটা হচ্ছে না, একেবারে রাত জাগতে জাগতে এমন একটা অবস্থা হয়ে গিয়েছে। এখন যতই তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করি তো তত তাড়াতাড়ি কিন্তু আর ঘুমাতে পারি না। তো ঘুম নিয়ে কিন্তু খুব বিরক্তির মধ্যে আছি, কারণ এত রাতের বেলা ঘুমালে তো সকালবেলা কিন্তু আর তাড়াতাড়ি ওঠা যায় না। এটা একটা বদ অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে। তো গতকাল রাতে কি করেছিলাম, আমি আর কি ঘুমের ওষুধ খেয়েছিলাম। তো ঘুমের ওষুধ, আমার যে ওষুধটা আর কি ডক্টর দিয়েছে যে ঘুম কম হবার কারণে প্রচণ্ড কিন্তু মাথা ব্যথা হয়। তো ডক্টর যে ওষুধগুলো দিয়েছে তো সবসময় তো খাই না, যখন দেখি একেবারেই ঘুম বন্ধ হয়ে গিয়েছে, সহজে আর ঘুম আসতেই চায় না, তখনই কিন্তু আমি মাঝে মাঝে ওই ওষুধটা আর কি খেয়ে থাকি। তো এটা খেলে দেখা যায় যে মোটামুটি ভালোই রাতে ঘুম হয়, তারপর আবার মাথাও হালকা থাকে। আর ঘুম না হলে তো মাথা একদম এত প্রচুর পরিমাণে ব্যথা করে যে কোনো কিছু
কিছুই ভাল লাগে না, তখন কাজকর্ম করতেও আর ইচ্ছে করে না। আমি জানি না আমার কেন রাতের বেলা ঘুম হয় না। আমি কিন্তু সংসারে প্রতিদিন সকাল থেকে রাত অবধি হাড় ভাঙা খাটুনিগুলোই খাটি, কিন্তু তারপরও কেন যে ঘুম আসে না সেটাই আমি বুঝে উঠতে পারি না আসলে এই সমস্যাটা কেন হয়েছে। তো ওই যে না আসলে একটা পদ্ধতি অবলম্বন করি, তখন ওষুধ খাই। তো ওষুধ খেলে দেখা যায় সাথে সাথে ঘুমটা ২-১ দিন ভালোই হয়। তো এখানে কিন্তু আমি অফ ক্যামেরাতে সবগুলো রুটি এই যে বেলে নিয়েছি, আর ভাজিটাও মোটামুটি হয়ে গিয়েছে। তো এইখান থেকে আমি আর কি পরোটা ভেজে নিয়েছি। তো সবগুলো আজকে পরোটা বানিয়ে নিয়েছি। আর আমি পরোটা বানালে কি করি, আটাটা তখন কিন্তু আর কি আটার কাইটা একটু কম ময়ান করি। তো ময়ানটা যদি একটু কম করা হয় সেক্ষেত্রে দেখা যায় যে পরোটাগুলো কিন্তু অনেকটা মুচমুচে হয়ে থাকে। তো এখানে আমার কিন্তু ভাজি রান্নাটা শেষ। শীতের সময় এরকম সবজি বলেন বা লাবড়া তরকারিও বলে থাকি, যেটা আর কি ৫ রকমের সবজি দিয়ে একদম সব কিছু মিক্সড করে যে রান্না করা হয়, ওটাকে কিন্তু আমরা মাঝে মাঝে পাঁচমিশালি সবজিও বলি, আবার লাবড়াও বলি। তো সব কিছু মিলিয়ে ঝিলিয়ে রান্না করলে সেটাও কিন্তু খেতে ভালো লাগে। তো জবরাবু দেখা যায় সকালবেলা মিষ্টি জাতীয় কোনো জিনিসই সে খেতে চায় না, তাকে যত প্রচুর পরিমাণে ঝাল দেওয়া যাবে সেটাই সে খাবে আর কি। সকালের নাস্তার সাথে সে মিষ্টি জাতীয় কোনো জিনিসই সে খেতে পারে না। তো যার কারণে সুজির হালুয়াটাও আর ওইভাবে রান্না করি না, যেহেতু সে খায় না। তো এখানে আমি এই যে ১ কাপ চা বানিয়ে নিলাম। তো নাস্তাটা আর কি রেডি করে নিয়েছি। তো নাস্তাটা আমি একাই খাবো। তো এখন কিন্তু ওরা ২ বোন ঘুম থেকে উঠেনি, ২ জনই ঘুম পাড়তেছিল। আমি যেহেতু সকাল থেকে উঠে মোটামুটি অফ ক্যামেরাতে অনেকগুলো কাজ করেছি, তো আমার কিন্তু ক্ষুধা পেয়ে গিয়েছে। তো ভাবলাম যে আমার নাস্তাটা আমি আগে করে ফেলি, ওরা যখন ঘুম থেকে উঠবে তখন না হয় খেয়ে নেবে। একটা নাস্তা রেডি করতেও কিন্তু অনেকটা সময় চলে যায়, যদিও আমি ৬ মিনিটে আমি আমার সকালের নাস্তাটা আজ আপনাদের সাথে শেয়ার করেছি। এই যে দেখেন দুনো বোন কিন্তু কি আরাম করে ঘুম দিচ্ছে। তো আমি আর তাদেরকে ডাকাডাকি করিনি। তো এটা ছিল শনিবারের ভিডিও। শনিবার যেহেতু স্কুলটা বন্ধ থাকে, তো ওখানে আমি আর ডাক দেইনি। আমি নাস্তা করে এই যে থালাবাটিগুলো অফ ক্যামেরাতে ধুয়ে নিয়েছিলাম, এগুলো এখন এক এক করে গুছিয়ে নিব। তো যাই হোক, আসলে ওইভাবে কোনো আপুদের কমেন্ট পড়া হয় না। তো রীতা পারভিন আইডি থেকে আপু কমেন্ট করেছিল, আপু একটু দেরি হলেও তোমার ভিডিও দেখব, তোমার ভিডিওতে অনেক কিছু শেখার আছে, আবারও পরবর্তী ভিডিও দেখার অপেক্ষায় থাকলাম। তো আপুকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো এর মধ্যে কিন্তু আমি আমার বারান্দা বাগানটাও আপনাদের সাথে শেয়ার করছি। আসলে আমি জানি না যে আমার থেকে আমার প্রিয় আপুরা কি কি শিখে থাকেন, আসলে শেখার মতো আদৌ কিছু আছে কি না আমি বলতে পারবো না। তারপরেও হয়তোবা এখান থেকে যদি সামান্য কিছু আমার আপুরা আমার কাছ থেকে শিখে থাকে, সেখানে আমার সার্থকতা। তো যাই হোক, আমি পাতাকপি ভাজিটা বসিয়ে দিলাম, আর এপাশ থেকে আমি সিম, আলু, মূলা, ফুলকপি এগুলো আমি কাটাকাটি করে নিয়েছি। আজকে মসুরের ডাল দিয়ে আর কি এই সবজিটা রান্না করব। তো শীতের সবজিগুলো কিন্তু আস্তে আস্তে এখন হয়তোবা দাম অনেকটা ঠিকই কমে গিয়েছে, তবে আর কিছুদিন গেলে কিন্তু এই সবজিগুলো খেতে আর ভালো লাগবে না। তাছাড়া বাজারেও আর অ্যাভেলেবেল এই শুটকিগুলো পাওয়া যাবে না আর কি, সরি সবজিগুলো। তো ভাবলাম যে তার আগে একটু সবজি রান্না করে ফেলি আর পাতাকপিটাও ভাজি করি। তো এখানে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি আর একটা তেজপাতা দিয়েছি। তো দিয়ে সব কিছু দিয়ে আমি একটু হালকা পরিমাণে মশলা দেব। সবজি রান্নার সময় কিন্তু আমি অতিরিক্ত মশলা ব্যবহার করি না, কারণ অতিরিক্ত মশলাটা সবজিতে খেতে আর কি ভালো লাগে না। তো যাই হোক, এখানে আমি সব রকমের মশলা দিয়ে দিলাম। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে এখানে আমি ভুল করে ফেলেছিলাম আর কি, আগে ডালটা না দিয়ে সবজিটাই আগে দিয়ে ফেলেছিলাম। আগে উচিত ছিল ডালটা একটু ভালোভাবে কষিয়ে তারপর আর কি সবজিগুলো দেবার। তো যাই হোক, ওটা যেহেতু ভুলে গিয়েছিলাম, পরবর্তীতে সবজি দিয়ে তারপর আর কি ডালটা দিয়ে দিয়েছিলাম।
আর ওই পাশ থেকে ভাজিটা যেহেতু একটু কমে এসেছে তো ওটাও আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এই টাইমটাতে দেখলাম যে আবারও গ্যাস আসছে। তো জানি না আসলে এই থাকে এই থাকে না, এই সমস্যাটা কতদিন নাগাদ এখানে সমস্যার সমাধান হবে। তো এখানে এই যে দেখেন ওই যে ভুল কর্মে সবজিগুলোই আগে আমি দিয়ে ফেলেছি। তো পরবর্তীতে আর কি করব, আমি কিন্তু খুন্তিটা উঠিয়ে একটু চিন্তা করতেছিলাম যে এখন কি করব। তো তার সাথে সাথে আবার ডালটাও দিয়ে দিলাম যে যাই হোক একটু ভালো করে কষিয়ে রান্না করলে খেতে হয়তো ভালোই লাগবে। তো আমার কোন আপুরা এভাবে সবজি রান্না করে খেয়ে থাকেন ডাল দিয়ে, তো চাইলে কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন। তো জানলে আমার খুব ভালো লাগবে যে আসলে কি অনেক সময় রান্না বান্না করতে গেলে অনেক রান্নার সাথেই কিন্তু অনেক আপুদের রান্নার মিল খুঁজে পাওয়া যায়। তো এক একজনের রান্নার ধরন কিন্তু আবার এক এক রকম হয়ে থাকে। তো এই সবজিতে কিন্তু এখন আমি পানি দিব না, কারণ সবজিটা থেকেও অনেকটা পরিমাণে পানি উঠবে। তো যে পানিটা উঠবে ওই পানিটা দিয়ে আমি খুব সুন্দর করে সবজিটা আর কি কষিয়ে নিব। এখানে পাতাকপি ভাজিটা প্রায় হয়ে গিয়েছে। আর আজকে রান্নাগুলো ওইভাবে ডিটেলসে দেখাতে পারলাম না। এর মধ্যে কিন্তু আমার রান্না বান্না শেষ। মা একটু শাক ভাজি দিয়েছিল, পাতাকপি ভাজি আর এই যে সবজি রান্না। কারণ ওই মুহূর্তে আমার একটা ফোন চলে আসে, তো ফোনে কথা বলতে বলতে এপাশ থেকে কিন্তু আমার রান্নাগুলো হয়ে গিয়েছে। তো যাই হোক, আমি জানি আমার আপুরা আমার চাইতেও ভালো রান্না বান্না করতে পারেন। তো এরপর এখানে আমি প্রায় ৩টার মতো বড় বড় ফুলকপি নিয়ে এসেছিলাম। তো ভাবলাম যে এখন যেহেতু বিকেল টাইম, তো ফুলকপিগুলো একটু বসে বসে কুটে রাখি। তো ওই যে বললাম যে কিছু সবজি অল্প অল্প করে এনে আমি ফ্রোজেন করব। তো অল্প অল্প করে যখন সময় পাচ্ছি এগুলো কাটাকাটি করে রাখছি। তো এই সবজির ডাঁটাগুলো কিন্তু আমি এখান থেকে অল্পটা পরিমাণে কিছু ডাঁটা নেব, কারণ ঘরের সাহেব কিন্তু এই ডাঁটাটা খেতে খুবই পছন্দ করে। তো যে ডাঁটাগুলো একটু নরম নরম সেগুলো আর কি আমি বেছে সেছে নিয়ে নিব। আর আমি সবজিগুলো একটু বড় বড় টাইপের করে কাটছি আর কিছুটা একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। আমি কিন্তু একবার ফুলকপি ফ্রোজেন করেছিলাম, সেটা অনেক দিন আগে। তো প্রায় ৬ থেকে ৮ মাস পর আমি সেই ফুলকপিটা হঠাৎ করে আমি আর কি দেখলাম ফ্রিজ পরিষ্কার করতে গিয়ে যে আমার ফুলকপি রয়ে গিয়েছে। তো একদিন আমি প্রায় ৮ মাস পর ওই ফ্রোজেন করা ফুলকপিটা আর কি মাছ দিয়ে রান্না করেছিলাম। এত মজা হয়েছিল তরকারিটা। আর দীর্ঘদিন ফ্রোজেন করার পরও দেখলাম যে না, ফুলকপিটার স্বাদ নষ্ট হয়নি। তো আমি তো পুরাই অবাক যে এতদিন সবজি ফ্রিজে রাখলে ভালো কিভাবে থাকে। যদিও পাতাকপিটা এতটা পরিমাণে থাকবে না, এই পুরোটা পাতাকপি আমি আর কি সংরক্ষণ করব শীতের জন্য আর কি, আগামী গরমের জন্য। তো এখানে আমি কিছুটা একবার একটু কুচি কুচি করে কাটবো আর কিছুটা একটু বড় টাইপ করে কেটে নেব। দেখা যায় অল্প পরিমাণে রান্না করলে মাঝে মাঝে এটা সেটা যেভাবে হোক আমি যেভাবে রান্না করতে চাই, তো সে অনুযায়ী কাটাকাটি করে রাখলে আমি নামিয়ে পরবর্তীতে আর কি রান্না করে নিতে পারবো। তো এখানে কিন্তু অনেকটা পরিমাণে সবজি ছিল, এগুলো আজকে আমি কাটাকাটি করে রাখবো, আগামীকাল আর কি এগুলো আর কি আমি ফ্রিজে রেখে দিব। তারপরে খুব সুন্দর করে প্রসেস করে তারপরে আমি কিভাবে কি করি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, সবজিগুলো কাটাকাটি করে এখন সন্ধ্যাবেলা। তো এগুলো ছিল বড় মেয়ের খাতা, তো অনেকগুলো লেখা বাকি ছিল। তো আর কি বলতেছিল যে এই লেখাগুলো যেন আমি একটু বসে বসে লিখে দেই। আসলে ওইভাবে লেখালেখির কাজ এখন যেহেতু আর করি না বা পড়াশোনাও করি না, তো সেক্ষেত্রে দেখা যায় কি যে এতদিন পর লিখতে বসেছি, হাত যেন কেমন কাঁপাকাঁপি করছিল আর মনে হচ্ছিল যে বানানে কোথাও যেন কোন ভুল ত্রুটি হয়ে যায়। আসলে যে কোনো জিনিসের উপরে চর্চা থাকলে সেটা কিন্তু একরকম, আর চর্চা না থাকলে আরেক রকম। তো আমি লিখতে গিয়ে না একটু থতমত খেয়ে যাচ্ছিলাম যে আসলে ভুলভাল হচ্ছে কি না, কি লিখবো না লিখবো। তো আর যেহেতু প্রচুর পরিমাণে লেখা, তো আমি বলতেছিলাম যে আমার হাতের লেখা যদি তোমার ম্যাম দেখে তাহলে আবার রাগ করবে। তো বলল যে অনেক সময় আম্মু দেখে আবার দেখে না, তো তুমি লিখে রাখো, যদি দেখতে চায় তাহলে আমি আর কি দেখিয়ে দিব, ম্যাম এতটা খেয়াল করবে না। তো আসলে যদি ম্যাম সঠিকভাবে দেখে থাকে তাহলে তো অবশ্যই খেয়াল করবে, আর সঠিকভাবে না দেখলে তো আর খেয়াল করবে না। এখানে কিন্তু ২-৩টা পেজ আমাকে লিখতে হয়েছে। তো সারাদিন কাজকর্ম করে এরপর আবার এই যে মেয়ের বই খাতা নিয়ে পড়তে বসেছি। তো কি আর করা, কিছুই করার নেই। আর হাতেও যেহেতু কাজকর্ম ছিল না, তো ভাবলাম যে যাই হোক লেখাগুলো লিখিয়ে দিই।
ও ওই পাশ থেকে ইংলিশটা লিখতেছিল আর আমি এ পাশ থেকে বাংলাটা লিখতেছিলাম। তো এই হলো কাজকর্ম আর কি, যত ফাঁকিবাজি কাজকর্ম মাঝে মাঝে মেয়েও করে আবার আমিও করি। তো যাই হোক, এই তো আমি কিন্তু খুব লেখার স্পিডটা বাড়িয়ে দিয়েছি আর লিখতে লিখতে মোটামুটি কিন্তু অনেকটা চালুও হয়ে গিয়েছিলাম। তো যাই হোক, অনেকটা টাইম ধরেই লিখেছি, যদিও 2-3 পৃষ্ঠা লেখা আর আমার লিখতে কিন্তু প্রায় 1 ঘন্টার মতো সময় লেগেছে। আল্লাহ বুঝেন আমি কতটা স্লো হয়ে গিয়েছি। তো আজকের মতো আমি এখান থেকেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফিজ।